আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব। আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না। বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমাদের নেতাদেরকে বলছে যে এখন পর্যন্ত ঢুকতে দিতেছি, নির্বাচনের আগের দিন আর এলাকায় আসবেন না, বলে দিচ্ছে অলরেডি। এই ভোট কেন্দ্র অমুক মার্কার, এই মার্কার বাইরে এখানে কোনো ভোট পড়বে না। আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব। আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না। আপনারাও কিন্তু ছোট দল ছিলেন, আপনারা বড় দল হয়েও কিন্তু গত 16 বছর আওয়ামী লীগের ফালাইতে পারেন নাই। আগামী নির্বাচনে তাদের এই গুন্ডা পান্ডাদেরকে কাজে লাগাইতে হবে। তাহলে বিএনপি দেখেন তার বন্ধুদেরকে কিভাবে সে ট্রিট করতেছে, যেটা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি, এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। আমরা বিএনপিকে বলছি, আপনাদের একাংশ, খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে, তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে। শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন, বাংলাদেশে ন্যূনতম আপনার এই একদিনে 10 লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্প কটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে যাইতে হবে, যারা এলাকাতে নৌন, সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং গুন্ডা, এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন, তখন এলাকাবাসী কিন্তু দুইবার ভাববে যে নির্বাচিত হবার আগে এরা এই ধরনের গুন্ডা পান্ডা নিয়ে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি দেয়, নির্বাচিত হলে পরে কি হবে। আমাদের নেতাদেরকে বলছে যে এখন পর্যন্ত ঢুকতে দিতেছি, নির্বাচনের আগের দিন আর এলাকায় আসবেন না, বলে দিচ্ছে অলরেডি। এই ভোট কেন্দ্র অমুক মার্কার, এই মার্কার বাইরে এখানে কোনো ভোট পড়বে না। প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি যে আপনারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা ব্যর্থ নির্বাচন আপনারা উপহার দেবেন আমাদেরকে। শুধু বরিশালের এক্সাম্পল দিয়ে যদি বলি, ডিসির সামনে গত পরশুদিন কি হয়েছে আপনারা দেখেছেন। বুলাদিন নাজিরপুরে একজন সচিব আসছেন, মাননীয় এলজিআরডি সচিব আসছেন এখানে, তারপরে একজন উপদেষ্টা জুমে অ্যাটেন্ড করেছেন, সেই প্রোগ্রামটা ভণ্ডুল করে দিয়েছে। একটা তো হচ্ছে রাজনৈতিক দলের আচরণ, যেটা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি, এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। এবং এটা বলে দিতে চাই আপনাদেরকে, হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই, আমরা কিন্তু গ্রুমের থ্রেশহোল্ডকে ওভারকাম করে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব। আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না। অতএব আপনারা পরিবর্তন হবেন, তা না হলে গত বছরের কথাটা মনে রাখেন। কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু আওয়ামীময় বাংলাদেশ ছিল। আগস্টের আগের বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল। সারা বাংলাদেশে মনে হতো সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তাদেরকে আজকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। অতএব বিএনপিকে বলছি, আপনারা তদন্ত করবেন। ভিডিও ফুটেজ আছে, বাইরে পিছনে কারা কারা উস্কানি দিচ্ছে আমরা সবাইকে চিনি, সবার নাম জানি। তাদেরকে বের করে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবেন। যা যা করা দরকার এর দায় আপনাদের। তা না হলে প্রত্যেক দিন রাজনৈতিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করবার জন্য আপনারা জাতির কাছে দায়বদ্ধতার শিকার হবেন। এবং এক মাঘে কিন্তু শীত যাবে না। আজকে আমার দল ছোট, আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে ইউনিয়নে নাই, আপনারাও কিন্তু ছোট দল ছিলেন। আপনারা বড় দল হয়েও কিন্তু গত 16 বছর আওয়ামী লীগের ফালাইতে পারেন নাই, ওগুলো কিন্তু আমরা জানি। অতএব এই সকল রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে আপনারা একটা স্বচ্ছ রাজনীতি করবেন। আপনারা বড় দল, আপনারা ক্ষমতায় যাবেন, ছোট দল এবং অন্যান্য প্রার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের, শুধু প্রশাসনের না, আপনাদেরও। কিন্তু আমরা আমাদের দলের প্রার্থীরা যারা বিভিন্ন জায়গায় প্রার্থীরা করছে, ইভেন দেশের জাতীয় নেতারা দেখেন, জোনায়েদ সাকিব আলী ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন, নুরু ভিপিনু ওখানে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন, ওসমান হাদি হেনস্থার শিকার হচ্ছেন। এবং এরা কিন্তু সবাই কিন্তু আমরা একই সাথে আন্দোলন করছি। আমরা কিন্তু সবাই কোনো না কোনো ফর্মে আওয়ামী বিরোধী আন্দোলনে একসাথে প্ল্যাটফর্মে ছিলাম। তাহলে বিএনপি দেখেন তার বন্ধুদেরকে কিভাবে সে ট্রিট করতেছে। তার দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে 200 লোক মারা গেছে। তাহলে বড় দল আকারে তার তো এখানে সবচেয়ে বেশি দায়িত্ব এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা, প্রশাসনের সাহায্য নেওয়া প্রয়োজনে। এবং অনেকেই প্রশাসন অ্যাকশন নিচ্ছে না তার চাকরির ভয়ে, কিন্তু বিএনপি নেতারা যদি একটু দায়িত্ব নিয়ে বলে তাহলে কিন্তু প্রশাসন আবার সাহস পাবে। আমার কথায় কিন্তু সাফিসিয়েন্টলি সাহস পাবে না। অতএব সেই জায়গাতে আমাদের নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারটা যথেষ্ট ঝুঁকি
ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং যদি এই ধরনের অনিশ্চয়তা চলতে থাকে, বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং এটাই দিয়ে দিতে হবে। এখন বিএনপি যদি সেই 2014 সালের মতো এককভাবে নির্বাচন করে জিততে চায়, জিততে পারবে, তাহলে আওয়ামী লীগের পরিণতির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। যা যা হয়েছে সেই প্রশ্নের মধ্য দিয়ে এটা বিএনপির সিদ্ধান্ত যে সে কি সকল দলকে নিয়ে নির্বাচন করতে চায়, না লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে দিয়ে একা নির্বাচন করবে। এইটা তাকে তার সবচেয়ে বড় দল আকারে তার দায় এবং দায়িত্ব দুটোই বেশি, এবং আমরা আশা করবো বিএনপি নেতৃত্ব এখানে রেসপন্সিবল আচরণ করবে। আমরা যখন বারবার এই কথাটা বলেছি যে দলীয় ছত্র ছড়ায় চাঁদাবাজদের পোশাক পালা বন্ধ করে। এখন প্রশ্ন হচ্ছে এটা কে করতে পারবে? বড় দল আকারে বিএনপি কি করতে হবে? এবং বিএনপি ইতিমধ্যে শুরুর দিকে আমরা দেখলাম সেই অ্যাকশনটা তারা নিয়েছিল, প্রায় 8-10 হাজার নেতা কর্মীকে তারা বহিষ্কার করেছে। দুঃখজনক ভাবে সত্য কথা, এক মাসে দেখলাম যে অধিকাংশ বহিষ্কারদের সহ্য করেছে। এর মানে হচ্ছে তারা বোধ করছে যে আগামী নির্বাচনে তাদের এই গুন্ডা পান্ডাকে কাজে লাগাইতে হবে। কেন লাগবে? আপনার মারামারি করার কোনো ভারসাম্য নষ্ট হয়ে যায়, এখানে আপনার আওয়ামী লীগের মতো একটা গুন্ডা সংখ্যা থাকলে আপনার নির্বাচনে ফেস করতে হবে, এই জন্য আপনার একটা দরকার নেই। তাদের দলের যে সাইজ, কাছাকাছি সাইজের তো দল নেই, অথবা আপনি ফেয়ার ভালো নির্বাচন করলেই তো আপনি ভোটে জিতে যাবেন, আপনি জনগণের আস্থা ভালোবাসা নিয়ে জিতবেন। অতএব সেই জায়গাতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বহিষ্কার করলেও, চাঁদাবাজদেরকে সাইডলাইনে করলেও লোকাল প্রশাসন দেখতে পাচ্ছে যে দলীয় চক্র ছাড়াই তারা টিকে আছে। প্রশাসন তো জানে, তার কাছে তথ্য আছে, এজেন্সির ইনফরমেশন আছে। অতএব তাদের ভিতরে আশঙ্কাটা আছে। প্রশাসন গত আমলে সিরিয়াসলি অ্যাকশন নিতে গিয়ে কি কি হয়েছে এটার উপর একটা ভয় আছে। পুলিশ কমিশন নিয়ে দেখেন, ইতিমধ্যে আমরা ঐক্যবদ্ধ কমিশনে একটা স্বাধীন পুলিশ কমিশন করবার ব্যাপারে যে সিদ্ধান্ত নিলাম, সেটাকে ক্ষমতা খর্ব করে করে এমন একটা জায়গায় নিয়ে গেছে এখন, যেটা আসলে একটা আমলাতান্ত্রিক জটিলতা বাড়বে। তো এই জন্য পুলিশের অনেক কর্মকর্তা বোধ করছেন যে এইরকম কমিশন আসলে আমার করার দরকার নাই, কারণ থানায় মামলা নিচ্ছে না, এটা নিয়ে আপনি এখন পুলিশ কমিশনে যাবেন, আবার পুলিশ কমিশনে এখন তদন্তের জন্য পাঠাবে, তো আলটিমেটলি জটিলতা বাড়বে। আবার সরকার এবং মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে যে এই যে আওয়ামী পুলিশ প্রশাসন যেটা ছিল, এইটার উপরে নির্ভর করে যদি আপনি স্বাধীনতা দেন, তাহলে পরিবর্তনের যে প্রশাসন আপনারা চান সেটা আসলে সম্ভব হবে না। তাহলে দুই দিকের এই বাস্তবতার মধ্যে আমরা বোধ করছি যেখানে আমরা আলোচনার সুযোগ আছে, আরো কথা বলতে হবে। অর্থাৎ এই পর্যায়ে আমরা সরকারকে বলবো যে এই স্বাধীন পুলিশ কমিশন করবার যে অধ্যাদেশ সেটা সাসপেন্ড করেন। আমরা রাজনৈতিক দলগুলো, নির্বাচিত সরকার আসুন, আমরা প্রয়োজনে আবার বসবো, বসে কথা বলে একটা প্র্যাগম্যাটিক সলিউশনে যাইতে হবে, তা না হলে একটা সমাধান হবে। আমাদের কথা যেটা বলেছেন, দেখেন কারা করেছে, ভিডিও ফুটেজ দেখলে তো আপনি দল পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা শুরুতে ব্রিফিং এ কিন্তু কোনো দলের কথা বলি না, কিন্তু পরবর্তী ঘটনাকে কিন্তু আপনারা সাংবাদিকরাই তো আইডেন্টিফাই করে দিয়েছে যে এই ব্যক্তিকে, সে আগে কোন দল করতো, কয়টা খুনের মামলার আসামি, এখন কোন দল করে, তাদের লোকাল আমলনামার যে খতিয়ান লোকাল সাংবাদিকরা দিয়েছে। আমরা প্রশাসনকে বলছি যে আমরা তো কোনো অন্যায্য দাবি করছি, আমরা বলছি না রাত দিয়ে কাউকে উঠায় নিয়ে আসে, আমরা বলছি আপনারা ফুটেজ দেখে তদন্ত করেন, ফৌজদারি অপরাধে যাকে যেখানে যেভাবে সাব্যস্ত করা যায় সেইভাবে তারা ঠিক হবে। আমাদের জায়গা থেকে বেশি হচ্ছে একটা নির্বাচনে অংশগ্রহণ করি বা না করি, আমাদের নাগরিক লড়াইটা এখানে থাকবে। আমরা তো আওয়ামী লীগের আমলে নির্বাচনে অংশগ্রহণ করি নাই, কিন্তু নাগরিক দায়ের জায়গা থেকে আমরা কিন্তু বাংলাদেশকে ভালোবাসি, এই রাষ্ট্রের মানুষকে ভালোবাসি, এই রাষ্ট্রের জন্য আমার লড়াই সংগ্রাম এটা চলবে, এবং আমাদের জায়গা থেকে আমরা চালিয়ে যাবো, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। সরকার প্রত্যেকটা প্রেস ক্লাবকে 3 লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে তহবিল। টাকাটা জেলা পরিষদে এখন চলে আসছে। আমরা নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনাদের মতো করে আপনারা যোগাযোগ করে জেলা পরিষদ থেকে এটা এনশিওর করবেন। এই এলাকার মানুষের দাবি ছিল আপনার বীরগঞ্জের সেতুর ব্যাপারে, কিন্তু এই সরকার আসার পরে যেটা হয়েছে, এই প্রকল্পগুলো ডরমেন্ট করে দিয়েছে, এটা সাসপেন্ড করে দিয়েছে। আমরা এগুলোকে আন্দোলন করে, প্রেশার ক্রিয়েট করে, সাংবাদিকদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, উপদেষ্টাদের সাথে তদবির করে এই প্রকল্পটাকে আবার রেগুলার করেছি, ফাংশনাল করেছি।